বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির 15তম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির যে সপ্তদশ অধ্যায় মানে 17তম অধ্যায়, সেটা হচ্ছে চুরি বা থেফট। এবং আমরা সরাসরি চলে আসি চুরি বা থেফট। এটা হচ্ছে দেখেন ধারা 378 থেকে, ধারা 378 থেকে কত 382। তাহলে চুরিকে ইংরেজিতে কি বলে? থেফট। বুঝছেন? তো এর মধ্যে যদি আমরা একটু দেখি যে দেখেন 378 ধারায় চুরির সংজ্ঞা দিছে কত ধারায়? 378 ধারায়। আর বাদ বাকি 79, 80, 81, 82 এই চারটা ধারায় আলোচনা করছে চুরির কি বলেন? শাস্তি। তো প্রথমে আমরা আসি চুরির সংজ্ঞায়। থেফট, চুরি হচ্ছে, এখানে পড়ার আগে আমি একটু বলি, চুরি হচ্ছে এই জায়গা আছে যে যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি মানে হলো যেগুলো মুভেবল, এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যায়। কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ব্যতি রেখে অসাধুভাবে একটু হইলেও স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। কিন্তু সম্মতি যদি থাকে, যদি ভয় দেখাই নেন, তাহলে কিন্তু চুরি হবে না। কিভাবে দেখেন, প্রবাসের একটা মোবাইল, প্রবাস বাইরে গেছে, প্রবাসের মোবাইল একজন এই জায়গায় আপনাদের মধ্যে একজন সেরে ফেলছেন, তাহলে মোবাইল একটা কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। প্রবাসের ব্যাগ থেকে ধরেন আপনি মোবাইলটা নিছেন, অস্থাবর সম্পত্তি একটু হলেও স্থানান্তর করছেন কিভাবে? অসাধুভাবে। অসাধুভাবে মানে হলো আপনি নিছেন, আপনার উদ্দেশ্য খারাপ। আর একটা হলো দখল, তার দখল থেকে। ওই মোবাইলটা দখলে ছিল কার? প্রবাসের। মানে দখলে ছিল বলতে হয় প্রবাসের পকেটে ছিল বা প্রবাসের ব্যাগে ছিল। তো তাহলে এটা কি হয়েছে? চুরি হয়েছে বলে গণ্য হবে। কিন্তু যদি আপনি প্রবাসের কাছ থেকে অনুমতি নিয়ে নিতেন যে প্রবাস আমাকে মোবাইলটা দাও, আমি 1 সপ্তাহ ব্যবহার করে ফেরত দিবো, আর কোনোদিন ফেরত দেন না, এটা চুরি না। প্রবাসে ভয় দেখাই নিছেন যে মোবাইল যদি না দাও তাহলে তোমার এই ক্ষতি করব, ভয়ে পড়ে প্রবাস মোবাইল দিছে, এটাও কি চুরি না? তাহলে চুরি হতে হলে অবশ্যই হতে হবে সম্মতি ব্যতি রেখে, অবশ্যই হতে হবে অস্থাবর সম্মতি, অবশ্যই হতে হবে কিভাবে? অসাধুভাবে। অসাধুভাবে মানে উদ্দেশ্য কি? খারাপ। অবশ্যই তার দখল থেকে নিতে হবে, যার সম্পত্তি তার কি থেকে নিতে হবে? দখল থেকে নিতে হবে। আর একটু হইলেও স্থানান্তর করতে হবে। এটা বিষয় না যে একেবারে আপনার বাড়ি পর্যন্তই নেওয়া লাগবে। প্রবাসের মোবাইল আপনি এই জায়গা নিয়ে রুমের এক জায়গায় সেরে রাখছেন, যাতে কেউ কোনো সময় না পায়, পরে ওই জায়গা থেকে নিয়ে যাবেন, এটাও কি চুরি? মানে একেবারে যে আপনার নেওয়া লাগবে হুবহু তা না, যদি কোথাও আপনি সেরে রাখেন তাহলেও সেটা কি হবে? চুরি বলে গণ্য হবে। বুঝতে পেরেছেন? তো তাহলে আমরা একটু পড়া শুরু করি। দেখেন যে আন্ডারলাইন করেন চুরি বা থেফট। দণ্ডবিধির 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির অপরাধ গোল দিবেন অস্থাবর সম্পত্তি। চুরির অপরাধ কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি, যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত। অর্থাৎ আন্ডারলাইন করেন, স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত। অর্থাৎ স্থাবর সম্পত্তি কখনো কি করা যাবে না? চুরি করা যাবে না। যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির গোল দিবেন দখলে থাকা, যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কিসে থাকা? দখলে থাকা, দখলে একটা গোল দিবেন। কোন অস্থাবর সম্পত্তি আর একটা গোল। উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া আর একটা গোল। অসাধু উপায় আর একটা গোল। কয়টা গোল হয়েছে? 4টা। গ্রহণকারীর অভিপ্রায় বা অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি গোল দিবেন স্থানান্তর করে। কি করে? স্থানান্তর করে। সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে চুরি রূপান্তর অ্যাকচুয়ালি 5টা। একজনের দখল থেকে নিতে হবে, তার দখল থেকে কি নিতে হবে? অস্থাবর সম্পত্তি। তার অস্থাবর সম্পত্তি তার কি ছাড়া নিতে হবে? সম্মতি ছাড়া নিতে হবে। অবশ্যই অসাধু উপায়ে নিতে হবে, এবং একটু হলেও কি করতে হবে? স্থানান্তর করতে হবে। এই 5টার কোনো একটা যদি মিস হয়ে যায় তাহলে সেটা চুরি হবে না। বুঝছেন? তাহলে আর একটা জিনিস বলে রাখি, চুরির ক্ষেত্রে অবশ্যই
যে মামলা করছে তাকে শুধু দখল দেখালেই হবে, তার মালিক ওই জিনিসের মালিক হওয়ার দরকার নাই। মানে আমারে কাছ থেকে এই মোবাইলটা নিছে, চুরি করে নিছে, তাইলে আমি এই মোবাইলের মালিক কিনা এটা প্রাসঙ্গিক, আমার দখল থেকে নিছে কিনা এটাই বিবেচ্য বিষয়। মোবাইলের মালিক আমি হতেও পারি, না পারি। কেন, ধরেন একজন অফিসের একজন মালিক তার পিয়নরে পাঠাইছে যে যাও তুমি ব্যাংকে এই 50,000 টাকা জমা দিয়ে আসো, তাহলে এই 50,000 টাকার মালিক কি পিয়ন? কিন্তু সে তো ওই মুহূর্তে বহন করে নিয়ে যাচ্ছে, এখন ওই পিয়নের পকেটেতে যে পকেট মারি করে চুরি করে নিয়ে গেছে, তাহলে পিয়ন ইচ্ছা করলে মামলা করতে পারবে, পিয়ন বলতে পারবে যে 50,000 টাকার মালিক আমি না, বাট ওই মুহূর্তে আমি ওই টাকার কি ছিলাম, দখলকার ছিলাম, এবং আমার কাছ থেকে অসাধু ভাবে এই অস্থাবর সম্পত্তি কি আমার সম্মতি ছাড়া একটি হলো স্থানান্তর করে কি করেছে, চুরি করে। আমরা যখন দণ্ডবিধির প্রথম ক্লাস পড়ি ওই জায়গায় একটা জিনিস পড়ছিলাম অসাধু ভাবে, আপনাদের মনে আছে 24 ধারা, আর প্রতারণামূলক ফ্রডুলেন্ট ওইটা আছে 25 ধারা। তাহলে এই যে অসাধু ভাবে এতদিন পর্যন্ত আমরা যে মানব দেহ সম্পর্কিত বা মানব জীবন সম্পর্কিত যে অপরাধগুলো পড়ছি ওই জায়গায় কিন্তু অসাধুতা ছিল না। মানে ওই জায়গায় একজন আর একজনকে হত্যা করছে, একজন আর একজনের হাড্ডি ভেঙে ফেলছে, একজন আর একজনের চোখ উপড়ে ফেলছে, যে অসাধুতা না। যে জায়গায় সম্পত্তি নেওয়ার ব্যাপার সেপার আসে সে জায়গা কি থাকে, অসাধুতা আছে। তাহলে চুরি অবশ্যই করা হয় কিভাবে, অসাধু ভাবে। অসাধু ভাবে মানে হলো আপনি আর একজনের সম্পত্তি নিচ্ছেন, অবশ্যই আপনার একটা খারাপ উদ্দেশ্য আছে। আমরা উপাদান বা শর্ত দেখি, যে পাঁচটা বললাম, যে পাঁচটা বলছি না, এই পাঁচটা হলো উপাদান বা শর্ত। কিভাবে একটু যদি দেখি আসেন, যে চুরি হয়েছে বলে গণ্য হবে যদি অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির যে গোল দেবেন দখলতে, কি হতে, দখলতে গোল দেবেন অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে থাকে। তাইলে কারো দখলতে কিভাবে গ্রহণ করছে, অসাধুভাবে। সম্পত্তিটি অবশ্যই গোল দিবেন, কি সম্পত্তি, অস্থাবর সম্পত্তি। উক্ত ব্যক্তির উক্ত সম্পত্তি অন্য ব্যক্তির আন্ডারলাইন করেন, দখল থেকে নিতে হবে, কি কোথা থেকে নিছে, দখল। সম্পত্তিটি উক্ত ব্যক্তির গোল দিবেন সম্মতি ছাড়া নিবে, কি ছাড়া নিবে, সম্মতি ছাড়া। চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও প্রকৃতভাবে আন্ডারলাইন করে স্থানান্তর করা হয়। যদি একটু হলেও স্থানান্তর করা হয় তাহলে চুরিটা কি হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। যেমন দেখেন, আমরা এখানে একটু উদাহরণ করি, যেমন টোপ দেখিয়ে মালিকের সম্মতি ব্যতীত অসাধুভাবে কুকুর গ্রহণ বা অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে মাটি থেকে গাছ কাটা বা চাকর মালিকের সম্মতি ব্যতীত অসাধুভাবে অর্থ গ্রহণ করে ইত্যাদি চুরি মর্মে গণ্য হয়। এখন আমরা একটু দেখব নিজের সম্পত্তি চুরি করা। কোন ব্যক্তি সে নিজের সম্পত্তি চুরির জন্য দায়ী হতে পারে। এখন আপনার কাছে একটু অদ্ভুত লাগতে পারে যে স্যার নিজের সম্পত্তি আবার কিভাবে নিজে চুরি করতে পারে, ভাই কিভাবে পারে? আপনি ধরেন একটা মোবাইল একটা দোকানে ঠিক করতে দিচ্ছেন, সার্ভিসিং করতে দিচ্ছেন, এখন সে ঠিক করে রাখছে, এখন আপনি গেছেন তার দোকানে, ওই মুহূর্তে ওই লোক দোকানে নাই, কিন্তু আপনার মোবাইলটা তার ওই সামনে আছে, ক্যাবিনেটের মধ্যে আছে। আপনি করলেন কি, মোবাইল নিয়ে আসছেন, তার টাকা না দিয়ে তার সম্মতি ছাড়া আপনার মোবাইল আপনি নিয়ে আসছেন, কিন্তু আপনার মোবাইলটা দখল ছিল কার, দোকানদারের। তাহলে দোকানদারের কাছ দখল থেকে আপনি আনছেন সম্মতি ছাড়া, অসাধুভাবে। অসাধুভাবে মানে হলো তারে আপনি যে প্রাপ্য যে খরচ এটা আপনি দিতে চান না, এবং একটু হলেও কি করেছেন, স্থানান্তর করেছেন, তাহলে এটা কি হিসেবে গণ্য হবে, চুরি হিসেবে গণ্য হবে। তাহলে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে নিজের সম্পত্তি চুরি করা যায় কিনা, নিজের সম্পত্তিও কি করা যায়, চুরি করা যায়। বুঝছেন? তাহলে নিজের সম্পত্তি চুরি করা যদি একটু দেখি, দেখেন কোন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত হতে পারে, যেমন ক ক্ষয়ের নিকট 10,000 টাকা পাবে যা খ পরিশোধ করতে ব্যর্থ হয়, ক উক্ত ঋণের জামানত হিসেবে ক্ষয়ের মোবাইল রেখে দেয়। মাহবুব সাহেবরে বললাম যে আপনার কাছে আমি 6,000 টাকা পাই কোর্স ফি বাবদ, আপনি যেহেতু দিচ্ছেন না আপনার মোবাইল আমি রেখে দিলাম। পরবর্তীতে খ উক্ত মোবাইল ক্রয়ের সম্মতি ছাড়া নিয়ে যায়, এখন আমি এই মোবাইল রেখে দিচ্ছি আমার আলমারিতে, ড্রয়ারের ভিতর রেখে দিচ্ছি, উনি আবার আমার সম্মতি ছাড়া উনার মোবাইল নিয়ে গেছে। তাহলে এই যে উনি নিয়ে গেছে মোবাইলটা ওনার, কিন্তু উনি এক্ষেত্রে কি করছে, চুরি করছে।
বুঝতে পারছেন? বাট উনি যদি আবার এখানে একটা জিনিস খেয়াল করেন, উনি যদি এই জায়গায় সরল বিশ্বাস থাকে যে আমি নিয়ে যাই এবার স্যার দিয়ে যাবেন, একটা ইম্পর্টেন্ট কল আছে নিয়ে যাচ্ছে, আবার পরের দিন আবার এনে রেখে দিছে, তাহলে আবার কি হয় নাই? চুরি হয় নাই। যতক্ষণ পর্যন্ত ওই জায়গা অসাধুতা না আছে ততক্ষণ পর্যন্ত অপরাধ হয় নাই। যখনই অসাধুতা ঢুকে গেল তখনই এটা হয়ে যাবে কি? চুরি। এই ক্ষেত্রে খ মোবাইল চুরির জন্য দায়ী হবে যদিও খ উক্ত মোবাইলের মালিক। তাছাড়া উক্ত টাকায় ক এর বিশেষ দখল অধিকার আছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের সম্পত্তি চুরি করার দায় দণ্ডিত করা যেতে পারে যদি অসাধুভাবে উক্ত সম্পত্তি যার দখলে আছে তার দখলতে কি করে? গ্রহণ করে। তাহলে আমরা কি জানলাম ভাই? নিজের সম্পত্তি কি চুরি করা যায়? নিজের সম্পত্তিও চুরি করা যায়, নিজের থেকে না, বরং ওই সম্পত্তিটা আর একজনের দখলে আছে, তার দখল থেকে আপনি নিয়ে আসছেন। আপনি আপনার আংটি বন্ধক রেখে একজনের কাছ থেকে 20,000 টাকা আনছেন, যে 20,000 টাকা আমি 1 মাসের মধ্যে দিয়ে আংটি কি করে নেব? সারাই নেব। আপনি 15 দিনের মাথায় তার ঘরে যাই আংটি এবার আপনি নিয়ে আসছেন, সেটার পাই নেই, আপনি আপনার আংটি কি করছেন? চুরি করছেন বলে গণ্য হবে। তারপরের পয়েন্টটা দেখি আমরা, দখলতে গ্রহণ। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিটি, এটা আন্ডারলাইন করেন, অস্থাবর সম্পত্তিটির মালিকানা গুরুত্বপূর্ণ না, বরং দখল গুরুত্বপূর্ণ। চুরির ক্ষেত্রে যিনি চুরির মামলা করছে তার সে দেখাবে, তার দেখানোর দরকার নাই যে সম্পত্তির মালিক আমি ছিলাম, এটা না দেখালেও চলবে। এটা হলো নকলি পদার্থের মতো, থাকলে ভালো না থাকলে সমস্যা নাই, কিন্তু যেটা অবশ্যই দেখাতে হবে সেটা কি? যে আমি এই সম্পত্তিটার কিসে ছিলাম? দখলে ছিলাম। এই জন্য পরীক্ষায় প্রশ্ন আসবে যে চুরির ক্ষেত্রে অপরিহার্য উপাদান কোনটি, মালিকানা নাকি দখল? অবশ্যই দখল। মালিকানা থাকতে পারে নাও পারে, কারণ যে কোনো ব্যক্তি দখল থেকে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ এবং স্থানান্তর চুরি বলে গণ্য হবে। দখল থেকে অস্থাবর সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা এখানে একটা উদাহরণে চলে আসি, আসেন। ক 1 লক্ষ টাকা ক্ষয়ের নিকট প্রদান করে ব্যাংকে জমা দেওয়ার জন্য। গ উক্ত টাকা ক্ষয়ের সম্মতি ছাড়া অসাধুভাবে গ্রহণ করে। এই ক্ষেত্রে গ চুরি করেছে যদিও গ উক্ত টাকার মালিক ক এর নিকট হতে গ্রহণ করেনি। সে কি যে টাকার মালিক তার কাছ থেকে নিছে? নাই, সে নিছে কার কাছ থেকে? যে ওই টাকাটা বহন করতেছিল তার কাছ থেকে। তো এটা কি হয়েছে বলে গণ্য হবে? চুরি হয়েছে বলে গণ্য হবে। এখানে জেনে রাখা ভালোর আগে লেখেন যে ব্যাখ্যা আছে 5টি, না সরি লেখার দরকার নেই, যে জেনে রাখা ভালোর ভিতরে আছে। আমরা একটু পড়ি, দেখেন যে চুরির অপরাধটি গোল দিবেন শুধু অস্থাবর সম্পত্তির সাথে সম্পর্কিত। চুরির অপরাধ কি সম্পর্কিত? অস্থাবর সম্পত্তি। চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে উক্ত সম্পত্তিতে প্রকৃত গোল দিবেন, প্রকৃত দখল ছিল। কি ছিল? দখল। আন্ডারলাইন করবেন, মালিকানা প্রমাণ না করলেও চলবে। মানে মালিকানা প্রমাণটা আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, কিন্তু যেটা অবশ্যই প্রমাণ করতে হবে সেটা কি? দখল। যে ক্ষেত্রে কোনো অস্থাবর সম্পত্তি কোনো মৃত ব্যক্তির দখল থেকে, এটাই বিবিআই, আন্ডারলাইন করেন, মৃত ব্যক্তির দখল থেকে অসাধুভাবে গ্রহণ করা হয়, বা যে সম্পত্তি গোল দিবেন কারোর দখলে নেই, বা যে ক্ষেত্রে কোনো গোল দিবেন হারিয়ে যাওয়া সম্পত্তির কোনো দখলদার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ, আন্ডারলাইন করেন, চুরি হবে না, বরং সেটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বলে গণ্য হবে। এখানে 3টা জিনিস বলছে। মৃত ব্যক্তি, একজন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তার পকেটে হাত ঢুকাইয়া আইফোনটা নিয়ে গেছেন বা তার গলার চেনটা নিয়ে গেছেন, এটা চুরি না। মৃত ব্যক্তির কাছ থেকে নিলে কি? চুরি না। যে জিনিসটা কে কারো দখলে নাই, রাস্তায় পাইছেন, রাস্তায় একটা আংটি পাইছেন নিয়ে নিছেন, এটা চুরি না, ওটা কারো দখলে ছিল না। আবার মৃত ব্যক্তি তো মারা গেছে এই কারণে তার দখল থেকে নেওয়া হয়নি, এটা কি? চুরি না। আবার যে জিনিসটা হারাই গেছে, একটা গরু হারাই গেছে, গরুরে আরেকজন পাইছে, তাই ওই গরু পাওয়ার পরে সে যদি প্রকৃত মালিককে ফেরত না দেয়, সে জানে যে মালিক অমুক কিন্তু ফেরত দেয় না, এটা চুরি না। এই 3টা ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। এটা আমরা সামনে পড়বো, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। তাহলে মৃত ব্যক্তির কাছ থেকে কিছু নিলে চুরি হবে না, হারিয়ে যাওয়া নিলে চুরি হবে না, যে জিনিস কারো দখলে নাই এরকম কোন জিনিস নিলে চুরি হবে
চুরির ক্ষেত্রে বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ অপরিহার্য নয়, বরং বল দিবেন অসাধুভাবে সম্পত্তি গ্রহণ অপরিহার্য উপাদান। চুরির ক্ষেত্রে যদি আপনি ভয় দেখান ভাই, সেটা আর চুরি থাকে না, সেটা পরবর্তীতে হয়ে যায় দস্যুতা। আমরা আসতেছি, তাহলে চুরির ক্ষেত্রে নিতে হবে চুপি চুপি, মানে কেউই টের পাই নাই। 378 ধারায় ব্যাখ্যা আছে 5টি, বললেন 378 ধারায় ব্যাখ্যা আছে 5টি। এই 5টার ভিতরে এরকম আছে যে একটা জিনিস যতক্ষণ পর্যন্ত ভূমির সাথে দণ্ডায়মান আছে ততক্ষণ পর্যন্ত এটা স্থাবর সম্পত্তি, যখনই ভূমি থেকে বিচ্ছিন্ন করে ফেললো তখন সেটা হয়ে যাবে অস্থাবর সম্পত্তি। গাছ ভূমির সাথে লেগে আছে, গাছটা যখন ততক্ষণ পর্যন্ত স্থাবর সম্পত্তি, গাছটা যখনই কেটে ফেলছেন কি হয়ে যাবে? অস্থাবর সম্পত্তি। এখানে তাহলে আমরা যারা পরে আসছেন তাদের উদ্দেশ্যে বলি, দণ্ডবিধি 378 থেকে 382 ধারা পর্যন্ত চুরি সম্পর্কে আলোচনা করতে। চুরির বিষয়বস্তু হলো অস্থাবর সম্পত্তি। যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার দখল হতে তার সম্মতি ব্যতি রেখে অসাধুভাবে একটু হলেও স্থানান্তর করে, তাহলে সে চুরি করেছে বলে গণ্য হবে। তাহলে চুরির উপাদান হলো দখল প্রমাণ করতে হবে, অসাধুতা প্রমাণ করতে হবে, তারপরে অস্থাবর সম্পত্তি হতে হবে, একটু হলেও কি করতে হবে? স্থানান্তর করতে হবে, এবং অবশ্যই তার সম্মতি ছাড়া নিতে হবে। আমরা এখানে 2টা উদাহরণ আছে, হয়তোবা অন্য পুরাতন বইতে না থাকলেও শুনেন। জেড এর ঘরে থাকা একটি টেবিলে এ একটি আংটি দেখতে পাই। এ একটা আংটি দেখতে পাইছে কার ঘরে? জেড এর ঘরে। সঙ্গে সঙ্গে আংটিটি নিলে তল্লাশি এবং আটকের সম্ভাবনায় থাকায় এই আংটিটি এমন স্থানে লুকিয়ে রাখে যেখানে কখনো কখনো খুঁজে আংটিটি পাওয়া সম্ভব হবে না, এবং হারানোর বিষয়টি যখন সবাই ভুলে যাবে তখন এই আংটিটি বিক্রি করে দিবে। মানে এ জেড এর ঘর থেকে আংটি নিয়ে সেরে রাখছে যাতে কেউ যাতে ওই জিনিসটা না পায়, যখন ওই জিনিসটা সম্পর্কে সবাই ভুলে যাবে তখন সে নিয়ে বিক্রি করে দিবে। যেহেতু জেড এর দখল ভুল টেবিলের উপর থেকে আংটি গ্রহণ করেছে, সে তো সর্বপ্রথম ব্যাংক যখন আংটি লুকিয়ে রেখেছে বা স্থানান্তর করেছে তখন চুরি করেছে বলে গণ্য হবে। আপনি একজনের বাসায় বেড়াতে গেছেন, ও এখন ওই বাসায় টেবিলের উপর একটা আংটি পেয়েছেন, ওই আংটিটা আপনি নিয়ে চলে আসছেন, বলেন তো চুরি হবে কিনা? ভুলে তো আমি বলি নাই, ওই বাসার টেবিলের উপর নিয়ে বলতেছেন যে টেবিলের উপর তো কারো দখলে নাই, টেবিলই পাইছি আমি নিয়ে যাই, এই আংটি আমার। টেবিলে ওই আংটি তো হাতে পরার দরকার নাই, আপনি কার বাড়ি থেকে আনছেন? তার বাড়ি থেকে, তার বাড়ির কোনা কানাচি যে জায়গায় থাক না কেন নিলেই কি হবে? চুরি হবে। ওইটা তার দখলে আছে বলেই গণ্য হবে। অবশ্যই অসাধু হবে, কিন্তু আপনি যদি নিজের আংটি মনে করে হাতে দিয়ে চলে আসছেন তাহলে তো অসাধুতা হচ্ছে না, মানে চুরি হচ্ছে না, যদি সরল বিশ্বাসে নেন। বিগত বছর প্রশ্নতে আসেন। পেনাল কোড 1860। পেনাল কোড 1860 অনুসারে চুরি দেশ দেশ সম্পত্তির সাথে সম্পর্কিত কি কি? শুধু অস্থাবর। চুরির অপরাধ নিম্নে কোনটির সাথে সম্পর্কিত? স্বর্ণালঙ্কার। বুঝছেন? 4 নম্বর প্রশ্নটা পড়ি। জেড এর সম্মতি ছাড়া তার দখলতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে এ একটি গাছ কাটে। অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গাছ কাটছে, এক্ষেত্রে এ সংগঠন করে কি? চুরি। 5 নম্বরটা দেখেন, নিম্নের কোন কার্যটি চুরি হিসেবে গণ্য হবে না? চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান একটি কুড়িয়ে নেওয়া, অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা, টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া, অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া। চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান একটি কুড়িয়ে নেওয়া, কারণ এটা কারো দখলে ছিল না, কারো দখলে না থাকলে যদি কিছু নেন সেটা চুরি না, সেটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। 5 নাম্বার প্রশ্নটা পড়ি দেখেন। এক সৎবিশ্বাস শব্দটা বললেন।
সৎ বিশ্বাসে ওয়াই এর একটি ঘড়ি তার নিজের মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে, এক্স এর কৃত কাজ কি? সৎ বিশ্বাসে নিলে অপরাধ না, খারাপ উদ্দেশ্যে নিলে অপরাধ। বুঝছেন? আমরা চলে আসি চুরির শাস্তিতে। দেখেন, চুরি এমন একটা অপরাধ, ফৌজদারি মামলায় আর কোন ধারা থাক বা না থাক, চুরির ধারা ঢুকাই দেয়। এবং এই চুরির ধারাটা হলো একটা জামিন অযোগ্য ধারা। দেখা গেল বাকি যা যা আছে সবগুলো জামিন যোগ্য, মাঝে একটা চুরির ধারা ঢুকাই দিছে। যে আমার ব্যবসার উদ্দেশ্যে থাকা এত টাকা নিয়ে গেছে, ব্যবসার উদ্দেশ্যে থাকা আলমারিতে 2 লাখ টাকা নিয়ে গেছে, বা আমার যখন মারপিট করে আমার পকেটে এত টাকা ছিল নিয়ে গেছে, আমার মোবাইলে আমার পকেটে iPhone 16 Pro Max ছিল, আসলে আইফোন তো পরের কথা, iMax-ও ছিল না। আচ্ছা দেখেন, তা যাই হোক, মামলার ক্ষেত্রে অনেক কিছু লিখতে হয়। 379 ধারা দেখেন, চুরির শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা কি উভয়। তার মানে এই জায়গায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উদাহরণস্বরূপ বলতেছি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি চুরি মামলা বিচার করে, তাহলে উনি ইচ্ছা করলে 3 বছর সাজাই দিতে পারবে, কিন্তু উনি জরিমানা দিতে পারবে কত? রকিবুল সাহেব, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি বিচার করে তাহলে উনি তো 3 বছর সাজা দিতে পারে, কিন্তু অর্থদণ্ড সহ, অর্থদণ্ডের পরিমাণ তো এই জায়গায় লেখে নাই। কিন্তু অর্থদণ্ড প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই 379 ধারায় যদি তিনি দেয়ও, সর্বোচ্চ কত অর্থদণ্ড দিতে পারে? কত? 5 লক্ষ টাকা। কারণ একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দণ্ড দিতে পারে কত? 5 লাখ। 5 লাখের বেশি দেওয়ার কিন্তু ওনার ক্ষমতা নাই। তাহলে চুরির সর্বোচ্চ শাস্তি 3 বছর, 379 ধারায়। এটা হলো বাইরে চুরি, বুঝছেন? পকেট, ওই যে গাড়ি ঘোড়ায় পকেট মারছেন, বাইরে চুরি করছেন, এটা হলো বাইরে চুরির শাস্তি 379 ধারায় 3 বছর। 380 ধারা দেখেন, বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি। চুরি করতে বসত বাড়িতে, শীত কেটে ঢুকে নিয়ে গেছেন, তাঁবুতে ঢুকে নিয়ে গেছেন, জাহাজে উঠে নিয়ে গেছেন, থেফট ইন ডুয়েলিং হাউস এটসেট্রা, তাহলে সাজার পরিমাণ বেশি। দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে সর্বোচ্চ শাস্তি কত? 7 বছর। মাহবুব সাহেব, এই 380 ধারার মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কয় বছর সাজা দিতে পারবে? 7 বছর দিতে পারবে কিনা বলেন? পারবে? পারবে। বিজুস 5 বছর কে জায়গা তো 7 বছর আছে। বিশেষ ক্ষমতা বলি দেয়। আপনারা উত্তর একটা দেওয়ার পরে যদি আর একটা প্রশ্ন করে, তখন ঘাবড়াই যান, মনে মনে ভাবেন যে আমার আমার উত্তর মনে হয় ঠিক হয় নাই। 7 বছর তো জায়গা আছে ভাই, বাট আমি যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট হয়, আমার দেওয়ার ক্ষমতা কত? 5 বছর। এর বেশি তো আমি দিতে পারবো না, বুঝছেন? তাহলে গোয়ালে ঢুকে যদি গরু নিয়ে যাই, মামলা হবে 379-তে না 80-তে? 380-তে। সর্বোচ্চ সাজা কত? 7 বছর এবং অর্থদণ্ড। দেখেন, আগেরটা ছিল বা অর্থদণ্ড বা উভয়, আর এটার সাথে কি এবং। 381 দ্বারা দেখবো আমরা, মালিকের দখলের সম্পত্তি ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি। মানে আপনি মালিকের আন্ডারে চাকরি করেন, এখন তার সম্পত্তি আপনি যদি নিয়ে যান, দোকানের কর্মচারী, সুপার শপে কাজ করে, দোকানের কর্মচারী, তো ও সুপার শপ থেকে সে মাঝে মাঝে জিনিসপত্র এদিক সেদিক করে, তাহলে সে ক্লার্ক বা চাকর কর্তৃক মালিকের সম্পত্তি চুরি করতেছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 381 ধারায়। সাজা দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাইলে 80 এবং 81 সাজা হুবহু কি এক। ভাই এখানে দুইটা কথা আমি একটু বলে দিই, মনে রাখবেন।
যে কর্মচারী জিনিসপত্র নিলে কখনো হয় চুরি, কখনো হয় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। খুব সূক্ষ্ম পার্থক্য। সূক্ষ্ম পার্থক্য হলো কিরকম, ধরেন একটা দোকানে দুইজন কর্মচারী, একজন কর্মচারী ধরেন আর মালিক একজন, দুইজনে দোকান চালায়। এখন এই জায়গায় জিনিসপত্রগুলো দখলে আছে কার? মালিকের। কর্মচারী বিভিন্ন সময় যে আদা রসুন পেঁয়াজ বা চিনি মিনি এগুলা মেপে টেপে দেয়। মালিক ক্যাশ কাউন্টারে বসে আছে, এমন সময় কর্মচারী যদি ওই জিনিসপত্র আস্তে আস্তে সরায়, এটা হলো চুরি, বুঝছেন? কিন্তু মালিক 7 দিনের জন্য মোকামে গেছে জিনিসপত্র কিনতে, এই দোকানের দায়িত্ব টোটালি দিয়ে গেছে কর্মচারীর উপরে, তখন দখলে আছে কে? কর্মচারী। তখন যদি ওই কর্মচারী দেখা গেল 5 কেজি রসুন, 5 কেজি পেঁয়াজ, 5 কেজি চিনি সরাই ফেলছে, এটা আপাত দৃষ্টিতে আপনার মনে হইতে পারে চুরি, এটা চুরি না, এটা হলো অপরাধমূলক বিশ্বাস, বুঝছেন? মালিক দখলে থাকা অবস্থায় যখন আপনি জিনিসপত্র নিছেন তখন হলো চুরি। আর যখন মালিকের সম্পত্তির দখলে ছিলেন আপনি স্বয়ং, বা অন্য কারো সম্পত্তির দখলে ছিলেন আপনি, ওই মুহূর্তে যদি চুরি করে, ওই মুহূর্তে যদি নিয়ে যান, তাহলে সেটা চুরি হবে না, সেটা কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। বুঝেন নাই বোধহয়? বুঝছেন? মাহবুব সাহেবের শিকদার বেকারি আছে, শিকদার বেকারি ধরেন ওনার যে বাহক আছে ক্যারিয়ার, উনি ওই রুটি এক দোকানে দিয়ে পাঠায়, সে রুটি আগে অর্ধেক খেয়ে নেয়, ওই ক্রিম রোল বিস্কুট আছে অর্ধেক খেয়ে নেয়, বা সে ওইগুলো বিক্রি করে দেয়। এই জায়গায় হচ্ছে হলো চুরি, বুঝতে পারছেন? কিন্তু যখন ওই টোটাল দায়িত্বটা মাহবুব সাহেব অন্য কোনো জায়গায় গেছে, এই টোটাল দায়িত্বটা তার উপরই আছে, সেই ডিস্ট্রিবিউশনে আছে, সেই জিনিসপত্র নিচ্ছে, ওই মুহূর্তে তার দখলে থাকা অবস্থায় সে যদি নিয়ে নেয়, তখন এটা কি হবে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তো তাহলে শুধু চুরির শাস্তি কত? 379। বসত বাড়ি তাবু জাহাজে চুরি করলে কত? 380। মালিকের দখলের সম্পত্তি ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি কত? 381। কত বছর? 7 বছর। 382টা আসি, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এটা অনেকেই ভুল বুঝেন আপনারা। ইভেন আমি, আমাদের তো বেশ কয়েকবার পড়ানোর পরেও এখনো দু একজনে জিজ্ঞেস করলে হয়তো ভুল ব্যাখ্যাই দিবেন। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর বল দিবেন প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠান। মৃত্যু ঘটানো আন্ডারলাইন করবেন, আঘাত দান আন্ডারলাইন করবেন, আটকানোর প্রস্তুতি আন্ডারলাইন করবেন। অনেকে ভাবেন কি যে চুরি করতে গিয়ে হয়তোবা মৃত্যু ঘটাইছে, চুরি করতে গিয়ে হয়তোবা আঘাত করছে, চুরি করতে গিয়ে হয়তোবা আটকাইছে, তাইলে হলো 382। না ভাই, আপনি যখন চুরি করতে গেছেন তখন উদ্যোগ নিয়ে গেছেন যে আমি যদি পাইয়ে নিচেন্স ধরা খাই, তাহলে আমি যে জিনিসপত্র আছে হত্যা করে চলে আসবো, বা তারা আঘাত করে চলে আসবো, বা তারা আটকাইয়া চলে আসবো, এরকম প্ল্যান নিয়ে যদি আপনি চুরি করেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে 383 টাকায়। শাস্তি দেখেন, সশ্রম কারাবাস, যা কত হতে পারে, 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে চুরির শাস্তি কখনো 10 বছর সশ্রম হতে পারে, কখন? যদি মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি করে। অনেকে ভাবেন কি যে চুরি করতে গিয়ে খুন করছে, চুরি করতে গিয়ে আঘাত দিছে, চুরি করতে গিয়ে বোধহয় আটকাইছে, তাইলে বোধহয় 382। ব্যাপারটা কিন্তু তা না। একজন চোর পিস্তল নিয়ে চুরি করছে, তার মানে বোঝা গেছে কি সে পিস্তল নিয়ে চুরি করতে গেছে কেন? যদি যদি ধরা পড়ে, তাহলে আঘাত করে বা মৃত্যু ঘটানোর তার একটা প্রস্তুতি ছিল, তো তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 382 ধারায়। আর শুধু যদি তেল মাখাইয়া শীত কেটে যান, হাতে কোনো অস্ত্র টস্ত্র নাই, তাইলে হবে কত? ঘরের ভিতর গেলে 380। তাহলে চুরির সংজ্ঞা দিচ্ছে 378, চুরির শাস্তি বলছে 379, ঘরের ভিতরে চুরি বলছে 380, চাকর কর্তৃক চুরি বলছে 381, মৃত্যু আঘাত আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি হচ্ছে কত? 382। বিগত বছর একটা প্রশ্ন করি, দেখেন, বসত ঘরে চুরি অপরাধের সর্বোচ্চ সাজা কত? আমরা আগে বুঝি বসত ঘরে চুরি তো 380-তে, 380-তে হলো যে কোনো বর্ণনার কত? 7 বছর। এই জায়গা জিজ্ঞেস করছে যে কোনো সর্বোচ্চ কত, তাহলে আপনি নিজেরা বিচারকের আসনে বসান। যে কোনো বর্ণনা 7 বছর যদি হয়, তাহলে বিচারকের একটা সীমা আছে, সর্বোচ্চ দণ্ড দিতে পারে কত? 7 বছর সশ্রম। এর বাইরে তো সে পারে না। তাহলে উত্তর হবে ঘ, 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড।
উত্তর গ ও ঘ যে লিখছে না এটা ভুল, উত্তর হবে কত? গ। 7 বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা। কে বুঝেন নাই আমার বলেন, না বুঝলে প্রশ্ন করেন। তারপরে দেখেন 2 নম্বর প্রশ্ন, দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? দেখেন আমরা জানি বসত বাড়ি, ঘর, তাঁবু এসব এসব জায়গাতে চুরি করলে হওয়ার কথা কত? 7 বছর। কিন্তু এই জায়গায় 7 বছর কোনো অপশনে নাই, অপশনে আছে কত? 3 বছর। তাহলে চুরির নর্মাল শাস্তি কত? 3 বছর। এর জন্য উত্তর হবে কত? 3 বছর। দোকান তো অবশ্যই একটা বসত বাড়ি, ঘর, তার ভিতরেই হয়। দোকান তো আর যদি এখন যদি বলেন যে স্যার ওই যে নাটক সিনেমার আগে ওয়াজ মাহফিলের আগে খালি মাঠে পাটি বিছিয়ে দোকানদারি করতেছে, এটা কি হবে? ওই দোকান না। দোকান বলতে বোঝানো হচ্ছে উপরে চালা আছে, উপরে চালা থাকলেই 380, আর চালা না থাকলে ফাঁকা জায়গা হইলে কত? 379। বাসের মধ্যে হইলে 379, লঞ্চের মধ্যে হইলে। এখন কাহিনী আছে, আবার ওই জায়গায় বলছে তাবু জাহাজ, বিচারক ব্যাখ্যা দিতে পারে যে। যাই হোক, সেলফ প্র্যাকটিসে আসেন। 3 নাম্বারটা দেখেন, দণ্ডবিধি 378 ধারায় কয়টি ব্যাখ্যা আছে? 5টি ব্যাখ্যা। এ থেকে প্রচুর উদাহরণ আছে, এই উদাহরণগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। আমি সবগুলো পড়বো না, 2-1টা পড়বো। দেখেন 11 নম্বর প্রশ্নটা পড়ি। 11 নম্বর, এ তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে, এর সাহায্যে বি এর কুকুরকে এটি অনুসরণ করতে প্রলুব্ধ করে। টোপ রাইখে বি এর কুকুরে প্রলুব্ধ করছে, মানে বি এর কুকুরটা তার জায়গা থেকে আর তার দিকে যাতে আসে, অন্যদিকে আসে। কুকুরটি এ কে অনুসরণ করতে থাকে, এর অপরাধ কি? চুরি। দণ্ডবিধির 5টা ব্যাখ্যা আছে না চুরিতে? 5টা ব্যাখ্যার এক জায়গায় আছে, যদি কোনো প্রাণী বা পশুরে প্রলুব্ধ করে তাহলে সেটাও কি হিসেবে গণ্য হবে? চুরি হিসেবে গণ্য হবে। 13 নম্বর প্রশ্নটা পড়বো। দেখেন, এ রাজপথে একটি আংটি দেখতে পাই, রাজপথে মানে কি? পথে, যা কারো, আন্ডারলাইন করেন, অধিকারভুক্ত নয়। অধিকারভুক্ত নয় মানে কি? এই আংটিটা কারো দখলে ছিল না, এ সেটা গ্রহণ করে বিক্রি করে দেয়। এক্ষেত্রে কি চুরি হয়েছে? চুরি হয় নাই, কারণ যে সম্পত্তি কারো দখলে নাই সেটা কখনো কি হবে না? চুরি হবে না। এখানে যেটা হয়েছে সেটা কি? অপরাধমূলক সম্পত্তি দস্যু। এটা সামনে সামনে পড়বো ইনশাল্লাহ। 15 নম্বর প্রশ্নটা পড়ি। দেখেন 15 নম্বর, এ জেড এর চাকর, জেড এ কে তার থালা দেখাশোনার দায়িত্ব দেয়। মানে মনিব বলছে চাকর যে তুমি আমার এই থালাটা দেখাশোনা করো। এ জেড এর সম্মতি ছাড়া অসাধুভাবে থালাটি নিয়ে চলে যায়। এই দণ্ডবিধির কোন ধারে সংজ্ঞায়িত অপরাধ করছে? 378। বুঝতেন? দেখাশোনা করার দায়িত্ব দেয়, কিন্তু সেম প্রশ্নটা যদি এরকম হতো যে এ তার থালাটি আহ, 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 তার চাকর জেড এর কাছে রেখে, এই জায়গা তো এ জেড এর চাকর, সো এই জায়গা জেড তার থালাটি রাখছে কার কাছে? এর কাছে। সে ধরেন চাকরি বলছে যে আমি বাসায় থাকতেছি না, 10 দিনের জন্য অমুক জায়গা যাচ্ছি, তুমি আমার থালা আসবাবপত্র যা যা আছে সবকিছু দেখে রাখো। এই মুহূর্তে যদি নিয়ে নেয়, এই মুহূর্তে নিলে সেটা চুরি না, এই মুহূর্তে নিলে কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। খুব সূক্ষ্ম পার্থক্য, বুঝেন কিনা? মানে যখন মালিকই মালিকের সম্পত্তির দখলে আসে তখন যদি চাকর নিয়ে নেয় তখন হবে হলো চুরি। আর যখন চাকরই মালিকের সম্পত্তির দখলে আছে এবং দখলে থাকে মালিকের সম্পত্তি নিজের মনে করিয়া নিয়ে নিছে, তখন সেটা হবে হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। এই যে পরের উদাহরণটাই দেখি। দেখেন 16 নম্বর উদাহরণটা পড়লে আপনি ক্লিয়ার হবেন। ম ভ্রমণে যাওয়ার সময় তার রেকাব বা থালা প্লেট ফিরে আসা পর্যন্ত দেখাশোনা করার জন্য পকে দায়িত্ব দেয়, যে আমি ভ্রমণ করতে যাচ্ছি অমুক জায়গায়, আমি যতদিন ফিরে না আসি তুমি আমার থালাটা দেখাশোনা কইরো। প থালা বা প্লেট বিক্রি করে দেয়, পয়ের অপরাধ কি? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই জায়গা চুরি হয় নাই, কেন হয় নাই?
কারণ ওই থালাটা কার দখলে ছিল? যে আত্মসাৎ করছে তার দখলে ছিল। তো এই কারণে হয়েছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। আমরা 20 আর 21 এই প্রশ্ন দুটো পড়বো। এই প্রশ্ন দুটো বিবিআই 20 আর 21 দেখেন 20 নাম্বার। আরিফ, পাইছেন? আরিফ জামানের স্ত্রীর নিকট অনুগ্রহ বা ভিক্ষা প্রার্থনা করে। আরিফ একজন ব্যক্তি, সে জামানের স্ত্রীর কাছে গেছে যে আমারে এই টাকা পয়সা দাও বা জামা কাপড় দাও। পাইছেন? এ রকিব সাহেব পাইছেন? জামানের স্ত্রী আরিফকে টাকা, খাদ্য, পোশাক প্রদান করে, যেগুলো জামানের বলে আরিফ জানে। জামানের স্ত্রী আরিফরা অনেক কিছু দিছে এবং আরিফ জানে যে এগুলো অ্যাকচুয়ালি তার স্বামীর। বুঝেন নাই? মানে এক লোক গিয়ে এক বাসায় গিয়ে বলতেছে যে আমারে কিছু খেতে দেন বা আমারে সাহায্য করেন। এখন ওই বাসার যে মহিলা মানে স্ত্রী যিনি, তিনি অনেক তার স্বামীর অনেক জিনিসপত্র ওই লোকরে দিছে এবং যারে দিছে সে জানে যে এই মহিলা হলো ওনার স্বামীর জিনিসপত্র দেওয়ার জন্য ক্ষমতা প্রাপ্ত। মানে স্ত্রী যেহেতু, তো স্বামীর জিনিসপত্র তো সে দিতেই পারে, এটা সে জানে। এটাও ধারণা করে যে ভিক্ষা প্রদানে জেডের স্ত্রী ক্ষমতাপ্রাপ্ত। ওই যে এ ধারণা করছে যে জেড যা যা দিছে এগুলো তার স্বামী জানে, যে স্বামীর অনুমতি আছে যে তুমি এগুলো যারে খুশি দিতে পারো, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে এর অপরাধ হলো কোনো অপরাধ করে নাই। বুঝতেন? কিন্তু সেম প্রশ্নটাই এ গেছে জামানের স্ত্রীর কাছে যে আমার এই জিনিসপত্র দাও। উনি যখন চাইছে অনেক কিছু দিছে, কিন্তু এ যখন চাইছে যে জানে তার স্ত্রীর এগুলো দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু তারপরেও তার স্ত্রী দিছে। তো এই ক্ষেত্রে এ করছে চুরি, আর ওই যে ওয়াইফ, যার ওয়াইফ দিয়ে দিল, সে করছে চুরিতে সহায়তা। বুঝেন নাই বোধহয়? যে ভিক্ষুক যে বাসায় চাইছে, বাড়ির মালিকিন যা যা আছে দিয়ে দিছে, এখন ভিক্ষুক জানে যে উনারে যা যা দিছে ওই মহিলার, ওই হাজবেন্ডার এই জিনিস দেওয়ার ক্ষমতা মহিলার নাই। তাহলে ভিক্ষুক এই জায়গা কি করছে? চুরি করছে বলে গণ্য হবে। মহিলা করছে কি? চুরিতে সহায়তা। বুঝছেন? আর ভিক্ষুক যদি জানে যে না এই মহিলার ওনার হাজবেন্ডের জিনিসপত্র দেওয়ার অধিকার আছে, তাহলে এই জায়গা কোনো অপরাধ সংগঠিত হয় নাই। এই যে 21 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন। জেড এর স্ত্রী কে এর সাথে, জেড ধরেন জামানের স্ত্রী কাকলির সাথে আরিফের অবৈধ সম্পর্ক আছে। মানে স্ত্রীর নাম হলো কাকলি, স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে কার সাথে? আরিফের সাথে। আর স্ত্রীর স্বামীর নাম কি? জামান। কাকলি তার স্বামী জামানের একটি মূল্যবান সম্পত্তি গোল দিবেন অসাধুভাবে। দেখছেন কিভাবে? কাকলি তার স্বামী জামানের একটা মূল্যবান সম্পত্তি অসাধুভাবে আরিফকে দিয়ে দিছে। কাকলি জানতো যে উক্ত সম্পত্তিটি তার স্বামী জামানের এবং তার স্বামী তাকে সম্পত্তিটি অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার ক্ষমতা দেয়নি। কাকলি যখন এই জিনিসটা দিছে, কাকলি জানতো যে এই সম্পত্তিটা কার? তার স্বামীর, এবং স্বামী এটা তারে দেওয়ার ক্ষমতা দেয় নাই, বাট তারপরও সে দিয়ে দিছে। এই ক্ষেত্রে আরিফের অপরাধ কি? আরিফ মানে হলো যে নিল, বয়ফ্রেন্ড যে নিল, সে করছে কি? চুরি। এখন যদি বলেন যে স্যার তাহলে এই যে কাকলি করছে কি? কাকলি করছে চুরিতে সহায়তা। চুরিতে সহায়তা। বুঝতে পারছেন? বাট যদি কাকলির ওই জিনিস দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে কি চুরি হতো? তাহলে চুরি হতো না। বলেন। হ্যাঁ বলেন। বিশ্বাসভঙ্গ কেন হবে? ব্যাখ্যা দেন, আপনার যুক্তি দেখেন। নিজের বাড়ি মানে কার? আরিফ তো জায়গা বয়ফ্রেন্ড, আরিফের বাড়ি হবে কিভাবে? এখন আপনি বলতেছেন যে বিশ্বাসভঙ্গ হলো না কেন? বিশ্বাসভঙ্গ হইলে তো হাজবেন্ড কি মারা গেছেন? হাজবেন্ড বিদেশে থাকে, হাজবেন্ড তো ওই জমির ওই বাড়ির মালিকই, আর হাজবেন্ডের সহায় সম্পত্তি দেখাশোনা করে কে? ওয়াইফ। তাহলে এটা তো বিশ্বাসভঙ্গ না, সে চুরি করছে।
আপনি বিশ্বাসভঙ্গ আর চুরির সূক্ষ্ম পার্থক্য এখনো বুঝেন নাই। যদি ওই হাজবেন্ড চলে গেছে যে আমি 2 মাস চাকরিতে যাচ্ছি, জাহাজে থাকবো, তুমি সবকিছু দেখে শুনে রাখো, তাহলে হয়তো ওইটা কি বিশ্বাসভঙ্গ, তাহলে হতো বিশ্বাসভঙ্গ। কিন্তু হাজবেন্ড তো আছে, বুঝেন নাই বোধহয়। দোকানের যে কর্মচারী, সুপার শপের যে উদাহরণ দিলাম, এই যে FNF, স্বপ্ন, এই যে যারা আপনাদের মালামাল নিতে যে সাহায্য করে, ওরা যদি একটা সময় একটা জিনিস নিয়ে নিছে, ওরা করছে চুরি, বুঝছেন। কিন্তু যখন মালিক নাই, ওরাই দোকানটা চালাচ্ছে, ওদের দখলেই দোকানটা আছে, এই সময় যদি সরাই ফেলে, তখন করে কি অপরাধজনক বিশ্বাসভঙ্গ। 25 নাম্বার দেখেন, দণ্ডবিধি 380 ধারায় বসত বাড়ি, তাঁবু, জাহাজ, থেফট ইন ডুয়েলিং হাউস এটসেট্রা চুরি অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? কত বছর? 7 বছর। কোন প্রশ্ন আছে চুরি নিয়ে? বলতে পারেন। কে কোথায় বলেন নাই? চুরি বলার কোনো কারণ নাই। লিখিত পরীক্ষা, প্রিলি পরীক্ষা, এই জায়গা হলো হটস্পট প্রশ্নের। এই 378 থেকে চুরি, চাঁদাবাজি, দস্যুতা, ডাকাতি, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চোরাই মাল, প্রতারণা, ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ, জালিয়াতি, এইগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে। প্রিলিতে মিনিমাম 4-5টা প্রশ্ন এই সকল অপরাধ থেকে পাবেন। আবার MCQ-টা বা লিখিততেও দেখা গেলো এখান থেকে পার্থক্য দিয়ে দিছে বা কোনো সমস্যামূলক প্রশ্ন দিয়ে দিছে। চুরি কিন্তু খুব সোজা, মনে রাখবেন। চুরির সংজ্ঞা দিচ্ছে 378, 79-তে শাস্তি 3 বছর, 80-তে 7 বছর, 81-তে 7 বছর, 82-তে কত? 10 বছর সশ্রম। কোন প্রশ্ন আছে কারো? 25 কোনটা? আচ্ছা দেখেন, দণ্ডবিধির 380 ধারায় বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরি করার সর্বোচ্চ শাস্তি কি? সো এখানে বলছে যে অর্থদণ্ড সহ 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার, আর 7 বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানা। যে টেকনিক্যালি উত্তর ঘ হয়, উত্তর ঘ করে দেন। যদি ঘ না থাকতো কোনো জায়গায়, তাহলে উত্তর হতো হচ্ছে খ। থেকেই বুঝেন নাই, বুঝেন নাই। এই শুনেন, এখানে শাস্তি হলো 380-তে যে কোনো বর্ণনা 7 বছর, কিন্তু এই জায়গায় জানতে চাইছে সর্বোচ্চ শাস্তি কি। সর্বোচ্চ শাস্তি মানে বিচারক ওই ধারায় তার সর্বোচ্চ কি সাজা দেওয়ার ক্ষমতা আছে। তাহলে ওনার সর্বোচ্চ, যদি উনি যে কোনো বর্ণনা যদি 7 বছর হয়, উনি তো সশ্রম দিতে পারে। সর্বোচ্চ কত? 7 বছর, বুঝছেন। কিন্তু যদি 7 বছরের সশ্রম কারাদণ্ড জরিমানা এই অপশনটা না থাকতো, এ জায়গায় অন্য একটা অপশন থাকতো, তাহলে আবার উত্তর কত হতো? খ হতো। তাহলে আবার উত্তর কি হতো? খ হতো। চলে আসি আমরা চাঁদাবাজি। ধারা 383 থেকে 389, বলপূর্বক গ্রহণ সম্পর্কিত অপরাধ, এক্সটর্শন। নিচে লেখেন চাঁদাবাজি। বলপূর্বক গ্রহণ সম্পর্কিত অপরাধ, এক্সটর্শনের বাংলা কি? চাঁদাবাজি। আর বাংলা হলো বলপূর্বক গ্রহণ। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এর আগে আমরা পড়ছি অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স, আর এটা হলো বলপূর্বক গ্রহণ, এটা হলো এক্সটর্শন বা চাঁদাবাজি, দুইটা কিন্তু আলাদা। আচ্ছা একটু 1 মিনিটের বিরতি, তারপর শুরু করতেছি। তারা চাঁদাবাজি দেখেন, এক্সটর্শন একটু পড়ি যে চুরি এবং দস্যুতা এর গোল দিবেন মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ। চাঁদাবাজি চুরির চেয়ে বড়, দস্যুতার চেয়ে ছোট। মেজো ভাই মাহবুব সাহেব কি মেজো নাকি? এই তো, আপনি তো চাঁদাবাজি, আপনি চুরির চেয়ে বড় আর দস্যুতার চেয়ে ছোট। দণ্ডবিধির 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, ভয় দেখিয়ে, যদি কোনো ব্যক্তি ভয় দেখিয়ে অতঃপর গোল দিবেন অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি অন্য ব্যক্তির নিকট থেকে গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি
গ্রহণ করে তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। বলপূর্বক গ্রহণ অপরাধটি নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত করে। আমরা পড়ার আগে আমি একটু আপনার ব্যাখ্যা দিই, তাহলে ভালো বুঝবেন। চাঁদাবাজি মোটামুটি আইনের পরিভাষা ছাড়া আমরা এতটুকু বুঝি যে চাঁদাবাজি কি, এক জায়গায় একটা কাজ করতেছে, আপনি যে চাঁদা চাইলেন যে আমার যদি এই টাকা না দেন এই কাজ থামাই দিব, নাকি এই বিল্ডিং এর ছাদ ঢালাই দিতে দেব না, বা এই পাড়ায় ব্যবসা করতে পারবা না, বা এই জায়গা দোকানদারি করতে পারবা না, এত টাকা চাঁদা দিতে হবে। এখন চাঁদাবাজিটা হলো এরকম যে আপনি একজনকে ভয় দেখাইছেন, ভয়টা যে কোনো কিছু ভয় হইতে পারে, ভয়টা হইতে পারে আপনার হাত ভাঙার ভয়, মাথা ফাটানোর ভয়, মৃত্যু ঘটানোর ভয়, ক্ষতির ভয়, যে ঘর পোড়াই দিব, বা তোমার নামে আজে বাজে কথা রটাই দিব, জেমিনি দিয়ে ছবি বানাইয়া তোমার সাথে অন্য একজনের সাথে ছবি ছেড়ে দিব, এই ধরনের ভয় থাকতে পারে। এখন ভয় দেখাইয়া তার কাছ থেকে আপনি মূল্যবান টাকা পয়সা বা জামানত নিছেন, এটা নিছেন সাথে সাথে না, এটা নিছেন কি একটু দেরিতে। ধরেন একজনকে ভয় দেখালেন যে মাহবুব সাহেব ৬,০০০ টাকা যদি না দেন তাহলে আপনার নামে কিন্তু এই ছবি ছেড়ে দেব। ৬,০০০ টাকার জন্য ওনারে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, বলে নাই যে এই মুহূর্তে দিতে হবে, বুঝছেন? তখন এটা কি চাঁদাবাজি, এবং মাহবুব সাহেব ভয়ে পড়ে ঠিকই ওই জিনিস দিয়ে দিছে, এটা কি চাঁদাবাজি। কিন্তু যদি ইনস্ট্যান্টলি হতো যে এই মুহূর্তে যদি টাকা না দাও তাহলে কিন্তু ছুরি পেটের ভিতরে ঢুকাই দিব, তখন আবার এটা চাঁদাবাজি না, তখন এটা আবার দস্যুতা বা ছিনতাই। অর্থাৎ একটু ভয় দেখাইয়া দেরিতে ভয় দেখাইছে, টাকা পয়সা নিছে, বা টাকা পয়সা ভয়টা ইনস্ট্যান্টলি না, তাৎক্ষণিক না, ভয়টা হলো দূরবর্তী ভয়। দূরবর্তী ভয় মানে এই না যে ১০০ কিলোমিটার দূরত্বে ফোন করে চাইছে, বিষয়টা দূরবর্তী ভয় হলো যে আমি আশরাফুলের কাছে চাইছি, আশরাফুল ৫০,০০০ টাকা দেন, ১ মাসের মধ্যে ৫০,০০০ টাকা দেবেন, তাহলে আপনার নামে কিন্তু আমি বদনাম রটাই দিব। তাহলে আমি কি ওনার কাছে এখন চাইছি যে এখনই দেওয়া লাগবে, এবং আশরাফুল ঠিকই কিছুদিন পরে আমার ৫০,০০০ টাকা দিছে, তাহলে এই জায়গা হচ্ছে চাঁদাবাজি। আর এখন যদি বলতাম যে এই মুহূর্তে টাকা দিবেন নাহলে আপনারা ফোন করব বা এই জিনিস করব, এই মুহূর্তে যদি উনি দিতে বাধ্য থাকতো তখন এটা হয়ে যাবে কি দস্যুতা। বুঝছেন? চাঁদাবাজি এবং দস্যুতার মধ্যে মূল পার্থক্য হলো চাঁদাবাজিতে যে ভয় দেখানোটা হয় এটা হলো দূরবর্তী ভয়, আর দস্যুতায় যে ভয় দেখানো হয়, বা দস্যুতায় শুধু ভয় না, দস্যুতায় ঘটনা ঘটাই ফেলে, ঘুষিতে নাক ফাটাই ফেলছে, যে টাকা তো দিবি, নাক ঘুষিও ফ্রি, ফাটাই ফেলেছে, যে হত্যা করছে, ছুরি দিয়ে একেবারে পেটের ভিতরে ঢুকাই দিছে, তাহলে এটা হচ্ছে কোনো টাচ হয়ে গেলে হয়ে যাবে দস্যুতা। হলো ইনস্ট্যান্ট ফিয়ার, তাৎক্ষণিক ভয়, এবং যদি অপরাধ ঘটাই ফেলে তাহলে হলো দস্যুতা। আর ভয়টা যদি দূরবর্তী হয় এবং মূল্যবান টাকা পয়সা জামানত দিলে তাহলে সেটা হবে কি চাঁদাবাজি। সো একটু পরি দেখেন, চাঁদাবাজি ভাই, আপনি একজনের কাছে যে চাইছেন যে আমাদের এলাকায় মসজিদের কাজ হচ্ছে, আপনার এত টাকা দিতেই হবে, না দিয়ে কোনো উপায় নাই, জোরপূর্বক যদি নেন, মসজিদ একটা ভালো কাজ কিন্তু তার কাছ থেকে নিচ্ছেন কিভাবে, জোর করে, কি হবে চাঁদাবাজি। বুঝছেন? আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী না কে যেন বলছে না, বাণিজ্য মন্ত্রী, আপোষে নিলে হবে চাঁদাবাজি না। আচ্ছা দেখেন, আহ অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করবেন, ক্ষতির ভয়ে রাখবে। চাঁদাবাজির ক্ষেত্রে আন্ডারলাইন করেন অবশ্যই ক্ষতির ভয় থাকবে। দ্য অ্যাকিউজড মাস্ট হ্যাভ পুট ইন্টেনশনালি এনি পারসন ইন ফিয়ার অফ ইনজুরি, কি থাকবে ফিয়ার অফ ইনজুরি। এমন কার্যটি আন্ডারলাইন করবেন অবশ্যই ইচ্ছাকৃত হতে হবে, কি হতে হবে ইচ্ছাকৃত। তারপরে চলে আসি আমরা অতঃপর যে ব্যক্তিকে ভয় রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি দান হিসেবে কোনো বস্তু দিতে, দেখছেন আন্ডারলাইন করেন, কি দিতে, দান হিসেবে কোনো বস্তু দিতে, বা যে কোনো প্রকারের কি দিতে, চাঁদা দিতে, বা কোনো সম্পত্তি অর্পণ করতে কি করে প্ররোচিত করবে, বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত কি করবে, বা এমন কিছু স্বাক্ষর করতে বা সিল দিতে প্ররোচিত করবে যা মূল্যবান জামানতে পরিণত করা যেতে পারে। মানে তার কাছ থেকে আপনি জমি স্বাক্ষর করে নিয়ে গেছেন যে এই জমি আমার যদি 10 দিনের মধ্যে লিখে না দাও তাহলে কিন্তু আমি বিষ খেয়ে মারা যাবো, তোমার দোষ হবে, এটাও এক ধরনের ভয়। কিন্তু ওই যে ক্রিমিনাল ইন্টিমিডেশন, আত্মহত্যার প্ররোচনার জয়ে কিন্তু তুমি অভিযুক্ত হবা। এমন প্ররোচনা অবশ্যই অসাধুভাবে, এবং সবকিছুটা হতে হবে ডিজঅনেস্টলি, কিভাবে অসাধুভাবে। তাহলে আপনারা কি বুঝেন ভাই, চুরির ক্ষেত্রে কোনো ভয়ভীতির ব্যাপার স্যাপার ছিল, চুরির ক্ষেত্রে কোনো কিন্তু ভয়ভীতির ব্যাপার স্যাপার ছিল না, কিন্তু চাঁদাবাজির ক্ষেত্রে কিন্তু ভয়ভীতির ব্যাপার স্যাপার আছে, এবং যার কাছ থেকে টাকা পয়সা জিনিস নিচ্ছেন তার সম্মতিটা জোরপূর্বক আদায় করতেছেন, কি দিয়ে
ভয় দেখাইয়া। যেমন দেখেন, খুদ ছাড়াটানোর ভয় দিয়ে অসৎভাবে অর্থ আদায় করা, বা সন্তানকে আটকের ভয় দেখিয়ে পিতার নিকট হতে প্রতিজ্ঞাপত্র স্বাক্ষর করে গ্রহণ করা, জখমের ভয়ে রেখে আন্ডারলাইন করবেন সাদা কাগজ স্বাক্ষর নিয়ে মূল্যবান জামানতে পরিণত করা, বলপূর্বক গ্রহণ করা মর্মে গণ্য হয়। এই সকল ক্ষেত্রে ভয় দেখানো গোল দিবেন দূরবর্তী, এবং সেই কারণে এইগুলো বলপূর্বক গ্রহণ বলে কি হবে, গণ্য হবে। কিন্তু পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকা আদায় করা দস্যুতা মর্মে গণ্য হবে। কিন্তু টাকা যদি আপনি তাৎক্ষণিক, ভয়টা যদি কি হয়, তাৎক্ষণিক হয়, তখন আর সেটা চাঁদাবাজি থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, দস্যুতা। কারণ এই ক্ষেত্রে তাৎক্ষণিক ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়। তো আমরা চলে আসি জেনে রাখা ভালো। দেখেন, 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা এবং 384 ধারায় শাস্তি উল্লেখ করছে। সংজ্ঞা দিচ্ছে কততে, 83, আর শাস্তি কত, 84। এবং চুরি এবং দস্যুতার মধ্যবর্তী একটা অপরাধ হলো কি, বলপূর্বক গ্রহণ। আর একটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, চুরির বিষয়বস্তু হলো অস্থাবর সম্পত্তি, আর বলপূর্বক গ্রহণের বিষয়বস্তু কি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি উভয়। এটা একটা প্রশ্ন, দণ্ডবিধিতে এই ধরনের প্রশ্ন এসে থাকে যে অমুক অপরাধের বিষয়বস্তু কি, তমুক অপরাধের বিষয়বস্তু কি, বুঝছেন? আচ্ছা, এরপরে পরের লাইনটা ইম্পর্টেন্ট না, পরের লাইন কনফিউজিং, এর দরকার নাই। ক্ষতির ভয় লাস্টে তারপরটা দেখেন, বলপূর্বক গ্রহণের অপরাধ সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে যখন যে ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা হয়েছে সে প্রকৃতপক্ষে সম্পত্তি অর্পণ করছে। ডেলিভার আপ সম্পত্তি অর্পণ না করা পর্যন্ত বলপূর্বক গ্রহণ হয় না। মানে যখন ভয় দেখাইছেন এবং টাকা পয়সা দিয়েও দিছে, তখন হয়ে গেছে চাঁদাবাজি। চাঁদাবাজি হতে হলে ভয় দেখানো হবে এবং অপর কাছ থেকে টাকা পয়সা বা মূল্যবান জামানত কি আনতেও হবে। তারপরে দেখেন, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন গুরুত্বপূর্ণ কথা, ক্ষতির ভয় দূরবর্তী হবে। দূরবর্তী ডাজেন্ট মিন যে 100 কিলোমিটার দূরের থেকে হবে। দূরবর্তী মানে হলো যে একেবারে সামনে থেকেও বলতে পারে, কিন্তু দূরবর্তী মানে হলো যে সাথে সাথে নিচ্ছে না, তারে কি দিচ্ছে, সময় দিচ্ছে। অর্থাৎ অপরাধী এই ক্ষেত্রে ক্ষতির ভয় দেখায় কিন্তু সেটা তাৎক্ষণিক ভাবে করে না। তোমারে খুন করে ফেলবো যদি এটা না দাও, বলে নাই যে এখনই খুন করবো। তাহলে আমরা যদি পার্থক্য খুঁজি ভাই, চুরির সাথে, চুরির ইংরেজিতে বলে থেফট, চাঁদাবাজির বলে কি, এক্সটর্শন। চুরির বিষয়বস্তু অস্থাবর সম্পত্তি, চাঁদাবাজির কি, স্থাবর বা অস্থাবর বা উভয়। চুরির ক্ষেত্রে সম্মতি থাকে না, চাঁদাবাজির ক্ষেত্রে কি থাকে, সম্মতিটা আদায় করা হয় কিভাবে, ভয় দেখাইয়া। চুরি লঘুতর অপরাধ, চাঁদাবাজি কি গুরুতর অপরাধ। চুরির ইংরেজিতে বলে থেফট, চাঁদাবাজিদের বলে কি, এক্সটর্শন। চুরির সংজ্ঞা, চাঁদাবাজির সংজ্ঞা, চুরির উদাহরণ, চাঁদাবাজির উদাহরণ। এরপরে শাস্তি তো আছেই। চলে এসে আমরা শাস্তিতে, দেখেন 384, 384 এখানে ভাষাটা ভুল আছে, লেখেন বল প্রয়োগ গ্রহণের শাস্তি হবে বলপূর্বক গ্রহণের শাস্তি, বা ওটা যদি বল প্রয়োগ করে গ্রহণের শাস্তি দিলে হয়, বা বলপূর্বক লিখলেও হয়, যেটা লেখেন আপনারা। বল প্রয়োগ করে গ্রহণের শাস্তি বা বলপূর্বক গ্রহণের শাস্তি, বোঝেন নাই? আর বল প্রয়োগ করলে হলো ফোর্স হয়ে যায়, ফোর্স। কতদিন পড়ছি না, 349, ফোর্স। বলপূর্বক গ্রহণের শাস্তি মানে টোটাল প্রক্রিয়াটা কমপ্লিটেড, ভয়ও দেখাইছে, আবার কি জিনিসপত্র নিয়ে নিছে। যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা কি উভয়। তাহলে চাঁদাবাজি করলে শাস্তি কত, 3 বছর। এখন এই যে 384 না, 384 বাম পাশ থেকে একটা তীর চিহ্ন নিয়ে লাগাই দিবেন কার সাথে, 386 সাথে। স্ক্রিনে দেখা যাচ্ছে 384 থেকে তীর চিহ্ন নিয়ে বাম পাশে 86 লাগাই দিবেন। বুঝেন নাই বোধ, এই যে টেবিল 84 থেকে টেনে 86 টেবিল, এই জায়গায় 13 চিহ্ন, 84 তে 13 চিহ্ন। তো আমরা 86টা দেখি, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে বলপূর্বক গ্রহণ। এটার অর্থ কি, আপনি একজনের মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছেন এবং রেখে তারপর তার কাছ থেকে মূল্যবান সামগ্রী জিনিসপত্র নিয়ে নিছেন, তাহলে শাস্তি কত দেখেন। যে কোনো বর্ণনা
কারাবাস, যা আন্ডারলাইন করবেন 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ড। 84 আর 83 মধ্যে পার্থক্য কি? যদি আপনি মৃত্যুর ভয় দেখাইয়া বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া চাঁদাবাজি করেন তাহলে শাস্তি হবে কততে? 86। আর মৃত্যু বা গুরুতর আঘাত ব্যতীত অন্য কোনো ভয় দেখান, যে তোমার নামে বদনাম রটাই দিব, অশ্লীল কথা রটাই দিব, এই ধরনের ভয় দেখাইলে মামলা হবে কততে? 84-তে। শাস্তি কত? 3 বছর। বুঝছেন? 84 এবং 86-তে টোটাল প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়েছে, মানে ভয় দেও দেখাইছে আবার টাকা পয়সাও কি নিয়ে নিছে। এবার দেখেন 85। 85 দেখেন, বলপূর্বক বল দিবেন গ্রহণের জন্য কোন ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা। বলপূর্বক গ্রহণের জন্য কিসের ভয়ে রাখা? ক্ষতির ভয়ে রাখা। এটা গোল দেন, ক্ষতির ভয়ে রাখা। এটার অর্থ বুঝেন। এটার অর্থ হলো কাউরে আপনি ক্ষতির ভয়ে রাখছেন, কিসের জন্য? বলপূর্বক গ্রহণের জন্য। কিন্তু আপনি একজনকে বললেন, মাহবুব সাহেবরে বললাম যে মাহবুব সাহেব এই টাকা না দিলে আপনার নামে কুচ্ছরটাই দিব। এখনো মাহবুব সাহেব দেয় নাই, উনি ভয় এই হুমকি পাইয়ে মামলা করে দিচ্ছেন, তাহলে মামলা হবে 385-তে। বুঝছেন? টোটাল প্রক্রিয়াটা জাস্ট ফার্স্ট পার্ট হইছে, ভয় দেখানো হয়েছে। কিসের ভয়? ক্ষতির ভয়। কিন্তু ক্ষতির ভয় পাইয়ে উনি এখনো কোনো কি দেয় নাই, টাকা পয়সা জামানত দেয় নাই, জাস্ট ভয় দেখাইছি। এই সময় মামলা করলে মামলা হবে কততে? 85-তে। শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস আন্ডারলাইন করবেন, যা 14 বছর পর্যন্ত হতে পারে বা কি হবে না, 5 বছরের নিচে হবে না, বা অর্থদণ্ড বা উভয়। বুঝছেন? 84 আর 85-র মধ্যে মূল পার্থক্য হলো, 84-তে হলো আপনি ক্ষতির ভয় দেখাইয়া জিনিসপত্র নিয়ে নিছেন, মানে টোটাল প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়ে গেছে। সেক্ষেত্রে হলো 384-তে শাস্তি 3 বছর। আর যখন মাত্র ক্ষতির ভয় দেখাইছেন, অপর পক্ষের কাছ থেকে টাকা পয়সা কেন নিতে পারেন নাই, তখন মামলা হবে কততে? 385-তে। শাস্তি কিন্তু বেশি দেখেন, 14 বছর এবং কত 5 বছরের নিচে হবে না, অর্থদণ্ড বা উভয়। তাহলে একটা মজার জিনিস দেখেন, যখন ভয় দেখায় জিনিসপত্র নিয়ে নিছে তখন শাস্তি কম, আর যখন মাত্র ভয়ে রাখছেন এই মুহূর্তে যদি মামলা করে তাহলে কি শাস্তি বেশি। বুঝছেন? এখন বলতে পারেন যে স্যার আর একটু পরে বলি, যে তাহলে 85-র সাথে তীর চিহ্ন দিয়ে মিলান 87। মিলাইছেন? 87 দেখেন, বলপূর্বক গ্রহণের জন্য বলতেন, বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখা। মানে আপনি একজনকে বলছেন যে তোমার হত্যা করা হবে যদি তুমি 5 লক্ষ টাকা চাঁদা না দাও, এই মুহূর্তে যদি মামলা করে মামলা হবে কততে? 387-তে, কেবল ভয়ে রাখছে। আর মৃত্যুর ভয় দেখাইয়া যদি 5 লক্ষ টাকা আদায় করে নিত তাহলে মামলা হতো 386। বুঝছেন? তাহলে আমরা বলতে পারি 84 আর 86-তে হলো ভয়ও দেখাইছে, চাঁদাও নেওয়া হয়ে গেছে। আর 85 আর 87-তে, 85-তে দেখাইছে ক্ষতির ভয়, 87-তে দেখাইছে কি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়, এখনো অপর পক্ষের কাছ থেকে টাকা পয়সা এগুলো নিতে পারে নাই। তাহলে 87 সাজা কি দেখেন, বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় রাখা, সাজা কত? যাবজ্জীবন কারাবাস, এবং কয় বছরের নিচে হবে না? 7 বছর নিচে হবে না। যাবজ্জীবন কারাবাস এবং 7 বছরের নিচে হবে না। যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে আবার বলি, বলপূর্বক গ্রহণ এই প্রক্রিয়াটা যদি হয়ে যায় তাহলে শাস্তি হলো 384-তে। কত বছর? 3 বছর। আর আপনি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ করে ফেলছেন, তাহলে তার শাস্তি 386। কত বছর? 10 বছর। আর আপনি কেবল ক্ষতির ভয়ে রাখছেন বলপূর্বক গ্রহণের জন্য, এখনো বলপূর্বক গ্রহণ করতে পারেন নাই, জাস্ট ক্ষতির ভয় দেখাইছেন, তাহলে 385-তে 14 বছর, 5 বছরের কম হবে না, বা অর্থদণ্ড বা উভয়। আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছেন, এখনো টাকা পয়সা কিছু নিতে পারেন নাই, তাহলে 387-তে যাবজ্জীবন কারাদণ্ড, বা কারাদণ্ড কয় বছরের নিচে হবে না? 7 বছরের নিচে হবে না, এবং সেই সাথে অর্থদণ্ড। কে বোঝেন নাই বলেন তো? খুবই গুরুত্বপূর্ণ জিনিস পড়লাম। বুঝেন নাই কে? লজ্জা শরম নাই? জিজ্ঞেস করেন।
আমি প্রশ্ন করি, তাইলে বোঝা যাবে যে আসলে আপনারা বুঝতেন কিনা। পীযুষ সাহেব, আপনার কাছে একজন 5 লাখ টাকা চাইছে, যে পীযুষ 5 লাখ টাকা যদি না দাও তোমার হাত ভেঙে ফেলবো, 1 মাসের মধ্যে 5 লাখ টাকা দিবা। আপনি টাকা দেন নাই, এর আগেই যাই মামলা যদি করতে চান, কত ধারায় মামলা করবেন? কেন, ব্যাখ্যা দেন। লুৎফর সাহেব কি একমত? হ্যাঁ, আখিরুর কেন সিএসি? ম্যারাডোনা বিশ্বকাপ জিতছিল 86-তে, এই কারণে। পূর্ণ, হ্যাঁ, তো কত দ্বারা হবে মামলা, কত দ্বারা করবেন? হ্যাঁ, 85 দ্বারা। রকিবুল সাহেব কত দ্বারাই করবেন? কিছু একটা তো বলেন। হাত ভাঙার ভয় দেখাইছে, এখনো টাকা পয়সা দেয় নাই, এই মুহূর্তে যদি পীযুষ মামলা করে কত ধারায় করবে? আপনি বলেন তো কত ধারা? 385। মিলন, আমাদের মাহবুব সাহেব কি বলে? লালন সাহেব, 87 হবে। কেন হবে? কারণ ভয়টা কিসের ভয় দেখাইছে? মৃত্যু বা গুরুতর আঘাত। গুরুতর আঘাত টাকা তো এখনো নেয় নাই, ঠিক আছে। 86 তো প্রশ্নই আছে না। আপনি, আপনার উত্তর থাকবে আইদার 385 বা 387, মানে 385 অথবা 87। যদি শুধু ক্ষতির ভয় দেখাতো তাহলে 385, আর যখন মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছি তাহলে তখন কত? 387। পীযুষ বুঝতেন? পীযুষ সাহেব বুঝতেন? কি বুঝতেন দেখি এবার বলেন তো। যে আপনারা একজন ভয় দেখাইছে যে পীযুষ 50,000 টাকা যদি না দাও তোমার নামে কিন্তু অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিব। আপনি 50,000 টাকা তারা দিয়েছেন, দেওয়ার পরে এখন এসে মামলা করতে চান, কত ধারায় করবেন? এইটা বুঝা আসে, এই তো কাছাকাছি আইছে। জি, লুৎফর সাহেব। কেন 84 ব্যাখ্যা দেন। ব্যাখ্যা দিবেন এইভাবে যে পীযুষ বলছে 85, আর আমি তো পীযুষের একজন আগে, 1 মাইনাস যাবে, এই কারণে 384। ভাই সহজ কথা, ক্ষতির ভয় দেখাইয়া টাকা পয়সা নিয়ে নিছে, এই কারণে 384। আর এই ক্ষতির ভয়টা যদি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় নিয়ে নিত তাইলে তো কত? 383। এখনো বোঝেন নাই? এই জায়গায় খুব সহজ জিনিস, একটা জায়গায় হলো 84তে আর 86তে যে কোনো জিনিসের ভয় দেখাইছে এবং ওই জিনিসটা নিয়েও নিছে, টোটাল প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়েছে। ক্ষতির ভয় দেখায় নিয়ে নিলে 84, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় নিয়ে নিলে কত? 86। কথা শেষ। আর 85তে 87তে জাস্ট প্রথম অংশ হইছে, জিনিসপত্র নিতে পারে নাই, ক্ষতির ভয় দেখাইছে 85, আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছে কত? 87, কিন্তু তার কাছ থেকে কোনো কিছু নিতে পারে না। এই তো 85 87। আশরাফুল সাহেব বুঝতেন? এই মাহবুব বুঝতেন? কি বুঝতেন বলেন, জোরে বলেন। 85 আর 86 বলে, 85 আর 87 বলে না 84 আর 83 বলে? ব্যাখ্যা দেন জোরে, জোরে। 384-তে ক্ষতি ভয় দেখাইয়া নিচ্ছে, গ্রহণ করছে। আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া গ্রহণ করছে। কত? এটা 87। প্রথমটা হচ্ছে গ্রহণ 84, দ্বিতীয়টা হচ্ছে গ্রহণ 86। আর আর
স্যার 85 হচ্ছে ক্ষতির ভয় দেখাইয়া নিয়ে নিছে, দেয় ভাই ভয় রাখছে। ভয় রাখছে। জি স্যার, হুম, এটা হচ্ছে 85। হ্যাঁ, আর বলপূর্বক গ্রহণের ক্ষতির ভয় দেখাইয়া মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া এটা হচ্ছে স্যার 27। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় কি টাকা পয়সা নিতে পারছে? নিতে পারে নাই, কেবল ভয়ে রাখছে। তাহলে কত? 87। তাহলে আপনি যদি সবকিছু নিয়ে নাই তাহলে হলো 84 আর 86, আর কেবল ভয়ে রাখছে, কখনো ক্ষতির ভয়, কখনো মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়, তাহলে 85 আর 27। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন 1 নাম্বার, এ জেড কে হুমকি দেয় যে তাকে এ টাকা না দিলে জেড সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। এ যে অপরাধ করেছে তা কি? বলপূর্বক গ্রহণ। অ্যাকচুয়ালি এখানে বলপূর্বক গ্রহণ উত্তর হয়েছে, কারণ অন্য কোনো অপশন নাই। কিন্তু এই জায়গা কিন্তু টোটাল প্রক্রিয়াটা সুসম্পন্ন হয় নাই, জাস্ট ক্ষতির ভয়ে রাখছে। দেখি কেউ বললেন না। এই পীযূষ, এই যে 1 নাম্বার প্রশ্নটা, এই প্রশ্ন, এই ঘটনাটার ক্ষেত্রে আপনি মামলা করবেন কত ধারায় বলেন দেখি। স্যার 85-তে করবেন, কেন? ব্যাখ্যা দেন। মানহানিকর বক্তব্যের হুমকি দিয়েছে, টাকা পয়সা এখনো নেয় নাই। আর যদি গুরুতর আঘাত বা খুনের হুমকি দিত তাইলেও তো 87। আর ওই দুইটা ছাড়া অন্যান্য যে কোনো হুমকি হলো কত? 85। এবং এখনো টোটাল ও তার তার কাছ থেকে কিছু নিতে পারে নাই। ধন্যবাদ। আর এইভাবে বলে দিতে পারেন যে আমি উকিল সাহেব মক্কেল টাকা দিছে, ধারা কম দেবো কেন, সব ধারাই করবো, যেটা শেষ পর্যন্ত থাকে। আচ্ছা দেখেন, জ, পরেরটা দেখি। জ মিথ্যা কুৎসা রটানোর ভয় দেখিয়ে জকে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে। জ নিম্নের কোন অপরাধ করেছে? এই ইয়া সাহেব, লুৎফর সাহেব, এই 2 নাম্বার প্রশ্নের উত্তর তো আমরা জেনে গেছি, কিন্তু মামলা হবে কত ধারায় বলেন? ওই যে 83 লেখা আছে তাই। 83 ধারায় কোনো মামলা হবে? 83 তো ডেফিনেশনের মানে ধারা, এই কারণে জিজ্ঞেস করছি যে 83 বলেন নাকি। আচ্ছা, এই জায়গায় টাকা দিতে, ওই যে কুৎসা রটনার ভয় দেখাইছে এবং টাকা দিতে বাধ্য করতে, এই কারণে 84। যদি খুন বা গুরুতর আঘাতের ভয় দেখাই 1 লক্ষ টাকা নিত, তাইলে মামলা হতো কততে? 83-তে। তাহলে মামলা হতো 83-তে। এখন না বুঝলে বাসায় যে লেকচার দেখবেন। এই জায়গা যা আছে মোটামুটি আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। শুক্রবারে আসেন, আমরা দস্যুতা, ডাকাতি, তারপরে আরো বিস্তারিত অনেক পড়া করবো। আজকে এই পর্যন্তই। আর শুক্রবার পর্যন্ত যতটুকু পড়া হবে সেটার উপরে পরীক্ষা কবে বলেন? শনিবারে। কত ধারা থেকে? 339 ধারা থেকে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি 85, 86, 87 এগুলার পার্থক্য না বুঝেন, অন্যদের সাথে আলাপ আলোচনা করবেন। এগুলা কিন্তু মুখস্থর বিষয় না, না বুঝতে পারলে সমস্যা। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।